অ্যাজ আই প্রমিস বিফোর, আজ তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে আমরা যে প্রথম সাবজেক্টটা নিয়েছিলাম মডার্ন ইন্ডিয়া, ওটা পড়তে গিয়ে স্পেকট্রামকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তোমার কাছে যে এডিশনই থাকুক, চ্যাপ্টারগুলোর নাম মোটামুটি সেম তুমি পেয়ে যাবে, হয়তো নাম্বারিং এ কিছু উল্টোপাল্টা হতে পারে। যেমন ধরো আমার যে চ্যাপ্টারটা 12 নম্বর চ্যাপ্টারে রয়েছে, সেই বিষয়টা হয়তো তোমার 14 বা 15 হতে পারে, বা 2 চ্যাপ্টার আগে হতে পারে। তো সেই জন্য নাম্বারের থেকেও বেশি এটাতে তুমি জোর দাও যে আমি নামটা কি বলছি, ঠিক আছে? By the way, I am Swati, your study partner, and welcome you all to this channel. If you find this content helpful, please like and share this video, and you can subscribe to my channel. তো চলো শুরু করা যাক। প্রথম কথা ক্লিয়ার করে দিই, মডার্ন ইন্ডিয়া বলতে আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো স্বাধীনতার আগে, মানে 1947 এর আগে পর্যন্ত ভারতবর্ষের তৎকালীন ব্যবস্থা এবং সমস্ত দিক, মানে 360 ডিগ্রি অ্যারাউন্ড তুমি বলতে পারো। তো সেক্ষেত্রে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হলো 1905 থেকে 1947 পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলী উইদিন আওয়ার কান্ট্রির বাইরেও দেশের সঙ্গে রিলেটেড যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার প্রথমে বলি এই বইটার বিষয়। বইটাতে সব থেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হলো এন্ড অফ দ্য চ্যাপ্টার তুমি একটা সামারি পেয়ে যাবে, মানে পুরো চ্যাপ্টারটাতে তুমি কি পড়েছো মোটামুটি তার একটা ব্রিফ তুমি পেয়ে যাবে। তো কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা তোমার পড়ার দরকারই পড়বে না, যেগুলো শুধু সামারিতে একবার চোখ বুলিয়ে গেলেই হয়ে যাবে। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি জোর দেবো 1905 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলীকে। কিন্তু এছাড়াও 1905-এর আগে যে ঘটনা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ, আর সেই সময়কার সোশিও রিলিজিয়াস যে রিফর্ম মুভমেন্টস গুলো হয়েছিল, যে বিদ্রোহগুলো হয়েছিল, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটার জন্য আমি তোমাকে একটা চার্ট প্রোভাইড করাবো, তো সেটা আশা করি তোমার কমপ্লিট হয়ে যাবে। সোশিও রিলিজিয়াস রিফর্মস এর জন্য এটা তোমাকে আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে রিভল্ট অফ 1857 মানে 1857 সালে সিপাহী বিদ্রোহ আমরা পড়বো। এইটুকু হয়ে গেলে এখান থেকে তোমার আর বিশেষ কিছুই করার নেই। হ্যাঁ, আর একটা জিনিস ইম্পর্টেন্ট হবে, যেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু একটা বিশাল বড় অবদান আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। তো সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডেশন এবং এর মডারেট ফেজ, এটা হবে আমাদের পড়াশোনার শুরু। এটা হয়ে যাওয়ার পরে তারপর তুমি শুরু করবে ন্যাশনাল মুভমেন্টস, যেটা 1905 থেকে 1947 সাল পর্যন্ত সম্পূর্ণ কিছু আমাদের পড়তে হবে। তার মধ্যে রয়েছে এরা অফ মিলিটেন্ট ন্যাশনালিজম, কারণ আগেই আমরা ফরমেশন অফ কংগ্রেস এবং মডারেট ফেজটাকে পড়ে নেব। তারপরে 1905 থেকে শুরু করবে যখন, তখন দেখবে এরা অফ মিলিটেন্ট ন্যাশনালিজম রয়েছে, যেটা 1905 থেকে 1909 সাল পর্যন্ত চলেছিল। তারপরে এই সময়ের পরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ড ন্যাশনালিস্ট রেসপন্স। খুব ডিটেলসে পড়তে হবে না, এর সামারিটাই যদি তুমি দেখে নাও তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এরপরে আসছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম 1919 থেকে শুরু করে 1939 পর্যন্ত, যে সময়টাকে এরা অফ মাস ন্যাশনালিজম বলা হয়। এই সময় দেখবে এমার্জেন্স অফ গান্ধী, নন কোঅপারেশন মুভমেন্ট এন্ড খিলাফত আন্দোলন। তারপর দেখবে এমার্জেন্স অফ সোয়ারেজিস্ট, সোশ্যালিস্ট আইডিয়া, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস এন্ড আদার নিউ ফোর্সেস, এদের সম্পর্কে আমরা পড়বো। তারপর আসবে সাইমন কমিশন এন্ড নেহেরু রিপোর্ট, দেন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টস এন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তারপর ডিবেটস অন দ্য ফিউচার স্ট্র্যাটেজি আফটার সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টস। এরপরে বিভিন্ন প্রভিন্সের কংগ্রেসের রুল কেমন ছিল সেটা আমরা দেখবো। ফাইনালি এবার আমরা চলে আসবো 1939 থেকে 1947 এই ফেজটায়, যেটাকে বলা হয় টুওয়ার্ডস ফ্রিডম এন্ড পার্টিশন। তো এর মধ্যে আমাদের পড়তে হবে ন্যাশনালিস্ট রেসপন্স ইন দ্য ওয়েক অফ ওয়ার্ল্ড ওয়ার টু, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ডিমান্ড ফর পাকিস্তান এন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তারপর পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও পড়বো, এন্ড ফাইনালি ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন। এইটুকুই যদি পড়ে নাও তাহলে তোমার সম্পূর্ণ বিষয়টাই কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিস আরো অ্যাড হবে, যেমন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস, ডেভেলপমেন্ট অফ এডুকেশন, প্রেজেন্ট মুভমেন্টস। আমরা আগে সোশিও রিলিজিয়াস মুভমেন্টস দেখে নিয়েছি, প্রেজেন্ট মুভমেন্টস আমাদের পুরোটাই দেখতে হবে। 1857 থেকে শুরু করে 1947 পর্যন্ত যতগুলো প্রেজেন্ট মুভমেন্টস হয়েছিল সবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। খুব ডিটেলসে তোমাকে জানতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু বি স্পেশালিস্ট, ইউ হ্যাভ টু বি জেনারেলিস্ট। ওভারঅল একটা আইডিয়া তোমার থাকার প্রয়োজন আছে, ঠিক আছে? এখানে কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন হয়, নাকি টু দ্য পয়েন্ট অ্যান্সার। যেমন ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, ধরে নেওয়া হয় এটা তুমি জানো। তোমার জন্য প্রশ্ন হবে সিপাহী বিদ্রোহের সম্পর্কে কোনো স্টেটমেন্ট দিয়ে দিল, কারণ ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার্সের যদি প্রিলিমস এর কোশ্চেন পেপার ওঠাও তাহলে তুমি দেখতে পাবে কোনো কোশ্চেনই খুব একটা ছোট নয়, মানে ডাইরেক্ট কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না। এই বছর 2025 এর যে প্রিলিমস হয়েছে সেটাতে বিশেষ করে স্টেটমেন্টের কোশ্চেনই বেশি। তো যার কারণে তোমার কনসেপশন ক্লিয়ার হওয়াটা দরকার। সাল তুমি ভুলে যেতেই পারো, ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। যখন কনসেপ্ট ক্লিয়ার করতে যাবে না, দেখবে তোমাকে বহুবার পড়তে হচ্ছে। তো মোটামুটি কোনো না কোনো ঘটনার সঙ্গে রিলেট করে সালও তোমার মনে থেকেই যাবে, ঠিক আছে? ওকে, তো আমাদের মেন যে ফ্রিডম ফাইটার্সদের যে টপিকগুলো আমি তোমাকে বললাম, যেমন ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টস, তারপর সাইমন কমিশনের বিষয়ে, অথবা যদি তোমাকে বলি যে আর আরো কিছু দেখেছিলাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো এছাড়াও এই মেন যে মুভমেন্টস গুলো সারা দেশব্যাপী হয়েছিল, এগুলো ছাড়াও তুমি দেখতে পাবে কিছু সোশিও রিলিজিয়াস মুভমেন্ট আছে, কিছু প্রেজেন্ট মুভমেন্টস আছে, এছাড়াও ওয়ার্কিং ক্লাসের মুভমেন্টস আছে। এগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে ওভারঅল বইটাকে এবং মডার্ন ইন্ডিয়াকে যদি আমরা ডিকোড করি তাহলে দাঁড়ায় 1909 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত ঘটে যাওয়া বড় বড় মুভমেন্টস, কংগ্রেসের উত্থান এবং তাদের কার্যকলাপ, কংগ্রেসের মডারেট ফেজ এবং এক্সট্রিমিস্ট ফেজ, এবং কংগ্রেসের
কার্যকলাপ, এই সমস্ত কিছু আমাদেরকে পড়তে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত আমাদের আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 1909 সালের আগে, সেটা হলো 1857 সালে সিপাহী বিদ্রোহ। তারপরে এছাড়াও সিপাহী বিদ্রোহ তো মেন রইলো, তাছাড়াও 1857 থেকে শুরু করে 1947 সালের মধ্যে যতগুলো পেজেন্ট মুভমেন্টস হয়েছিল, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট হয়েছিল এবং কিছু ওয়ার্কিং ক্লাসের মুভমেন্টস হয়েছিল, এগুলো আমরা পড়বো। এবং এই মুভমেন্টের সাথে জড়িত কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটিস আছে যেগুলো আমাদেরকে করতে হবে, যেমন ধরো সুভাষ চন্দ্র বোস, দয়ানন্দ সরস্বতী, এই ধরনের যে নামগুলো। এখানে একটা চ্যাপ্টারই আছে ডেডিকেটেডলি, যেখানে তুমি অনেক নাম পেয়ে যাবে। এই 2018 এডিশনে চ্যাপ্টার 9 আর জেনারেল সার্ভে অফ সোশিও কালচারাল রিফর্ম মুভমেন্টস বলে একটা চ্যাপ্টার রয়েছে। হয়তো চ্যাপ্টারের নাম এক পাবে, কিন্তু তোমার নাম্বারিং এ চেঞ্জ হতে পারে অন্য এডিশনে। সেখানে অনেকের নাম আছে, রাজা রামমোহন রায়ন, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, হেনরি বিবিএন ডিরিজিও, সবাইকে পেয়ে যাবে এখানে তুমি। স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী এন্ড আর্য সমাজ, সৈয়দ আহমেদ খান এন্ড দ্য আলিগড় মুভমেন্ট। সো আমি এটাই বলতে চাইছি যে এই টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও এই বইটাতে আরো অনেক কিছু আছে যেগুলো তোমাকে পড়তেই হবে না। এই জন্যই বলছিলাম যে তোমাকে সিলেক্টিভ স্টাডি করতে হবে। আমি তোমাকে বইটা ধরে ধরে নাম্বারিং করে বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার বইটা অনেক পুরোনো এডিশনে, তোমার কাছে নতুন কিছু থাকলে তুমি কনফিউজড হয়ে যাবে। তো সেই জন্য সেটা আমি তোমাকে জানালাম না। ওভারঅল তোমাকে কি পড়তে হবে সেটা আমি বললাম। আমি যেগুলো তোমাকে বললাম যে পড়তে হবে, আর বাকি যা আছে তুমি বাদ দিতে পারো, এটা মন গড়া কথা বলিনি। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স আর সিলেবাস দেখেই বলছি যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। সিলেবাস আর পুরোনো বছরের প্রশ্নগুলোই তোমাকে দিক নির্দেশনা দেবে যে তোমার কোন দিকে যেতে হবে। তো এই দুটো তোমার টেবিলে সবসময় থাকা উচিত, স্টাডি টেবিলে তোমার হাতের মাথায়। অবভিয়াসলি তুমি যেন যে জিনিসটা করছো সেটাকে ঠিক করতে যাও, হ্যাঁ এই টপিকটা, এই জিনিসটা আমার রেডি হয়ে গেছে। ইউ মাস্ট হ্যাভ রিমেম্বার দ্যাট সিলেবাসের প্রত্যেকটা ওয়ার্ড তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই। ডাইরেক্ট ওয়েবসাইটে যাও, সেখান থেকে সিলেবাস ডাউনলোড করো এবং সেই সিলেবাসের প্রত্যেকটা শব্দকে অ্যানালাইজ করো, কারণ ইটস ইউপিএসসি অ্যান্ড ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। এক্স্যাক্টলি লাইনে যেটা বলা আছে সেটা হলো বিটুইন দ্য লাইন্স পড়তে তোমাকে জানতে হবে। মানে তোমার প্রত্যেকটা শব্দ ওখানে তোমার জন্য ইম্পর্টেন্ট। ওরা বলছে শুধু মডার্ন ইন্ডিয়া, তো মডার্ন ইন্ডিয়ার মধ্যে কি কি আসে? মডার্ন ইন্ডিয়ার মধ্যে 1909 থেকে 1947 সাল পর্যন্ত সমস্ত বড় ঘটনা তোমাকে কভার করতে হবে, যেটা সম্পূর্ণরূপে বইটাতে আছে, তোমাকে আর কিছু ফলো করার প্রয়োজনই নেই। এবার বইটা ইংলিশে, অনেকেরই এই সমস্যা হবে, পড়ছি বাট একবারে ভালো করে বোঝা যাচ্ছে না। মানে অনেক সময় এরকম হয় যে মোটামুটি একটা ধারণা হয়েছে, বাট ভোকাবুলারির প্রবলেম, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট বা এনি ভার্নাকুলার মিডিয়ামের স্টুডেন্ট, তারা এই জিনিসটা ভালো বুঝবে, ইংলিশ পড়ে প্রপার কনসেপশন ক্লিয়ার হচ্ছে না। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। তো প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে, যেমন ধরো ফর এক্সাম্পল আমি ডেভেলপমেন্ট অফ এডুকেশনের কথা বলছি, তাহলে পুরো ঘটনাটা সাল তারিখ সমেত এবং ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে সাথেই নিয়ে আমি পুরোটাই তোমার সঙ্গে ডিসকাস করবো, এবং এখান থেকে কোন কোন এরিয়া ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে কি কি তুমি কাট আউট করতে পারো, জাস্ট লেফট ইট, তোমাকে পড়তেই হবে না, সেই সমস্তটা তোমার সঙ্গে আমি বলবো। আজকে শুধু এই সিলেবাসটা নিয়েই বললাম। কাল থেকে আমরা স্টার্ট করবো, মানে নেক্সট ভিডিওতে তুমি যেটা দেখবে সেটা হলো 1900 আমি কি ভাবছিলাম যে 1905 থেকে ন্যাশনাল মুভমেন্ট শুরু হচ্ছে, সেটার আগে আমরা রিভল্ট অফ 1857টা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো আগের জিনিসটা হয়ে থাকবে, রিভল্ট অফ 1857টাই শুধু করবো। আর যখন পুরো 1905 থেকে 1947 পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আসবো আমরা ওই সময়কার সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, ওয়ার্কিং ক্লাসের মুভমেন্ট অ্যান্ড পেজেন্ট মুভমেন্টস এর ব্যাপারে। এবং লাস্টলি আমরা প্রেস আর এডুকেশনের বিষয় পড়বো। তাহলে মোটামুটি আমি তোমাকে পাথওয়ে বলে দিলাম যে আমরা কিভাবে করছি। এট ফার্স্টলি উই উইল কমপ্লিট রিভল্ট অফ 1857, মানে 1857 সালে সিপাহী বিদ্রোহকে কমপ্লিট করবো। সেকেন্ডলি আমরা 1905 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত আমাদের যত বড় বড় ঘটনা আছে এবং যা কিছু ঘটেছিল সবটাকে কমপ্লিট করবো, মানে ফ্রিডম সম্পূর্ণ ডান হওয়ার পরে। তারপরে আসবো 1857তে তো রিভল্ট সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু এছাড়াও 1857 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যত ওয়ার্কিং ক্লাসের মুভমেন্ট বা সোশিও রিলিজিয়াস মুভমেন্ট অথবা পেজেন্ট মুভমেন্টস হয়েছিল সে সবকিছু করবো। বেসিক্যালি একটা চার্ট তোমাকে প্রোভাইড করবো। ইভেন এই বইটার লাস্টেও কিছু এরকম চার্ট দেওয়া আছে, যেটা তোমার ডাইরেক্টলি কোথা থেকে কোথায় বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহের টাইম ডিউরেশন কত ছিল এবং তার প্রধান নেতা কে ছিল, তাদের এজেন্ডা কে ছিল, কি ছিল, সবকিছু ডিটেলসে বলা আছে। তো আমরা ওইভাবেই করবো। এই যে বললাম তোমাকে স্পেশালিস্ট হতে হবে না, ইউ হ্যাভ টু বি জেনারেলিস্ট, তোমাকে কনসেপশন ক্লিয়ার করতে হবে। তো যখন এই রিভল্ট গুলো কমপ্লিট হয়ে যাবে, তখন আর দুটো তিনটে টপিকে আমাদের কাছে বেঁচে থাকবে করার জন্য, সেটা হলো ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস, ডেভেলপমেন্ট অফ এডুকেশন, আর ফাইনালি ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বাস ডান, মডার্ন হিস্ট্রি কমপ্লিট। বাস এইটুকুই তোমাকে করতে হবে, আর বেশি কিছু নয়। দেখবে দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ভিডিও ছোট করার চেষ্টা করবে, একটা টপিক নিয়ে একদিনেই কথা হবে। মানে কোনো টপিক এরকম হবে না যে একদিনে দুটো তিনটে নিয়ে বসে গেলাম, নট দ্যাট। এই যেদিন রিভল্ট অফ 1857 করবো, শুধু রিভল্ট অফ 1857ই করবো। তো ইন দ্য নেক্সট ভিডিও তোমার সঙ্গে কথা হচ্ছে প্রথম টপিক দ্য রিভল্ট অফ 1857, ঠিক আছে? এটা নিয়ে তারপর থেকে আমরা শুরু করবো 1905 থেকে 1918 ন্যাশনাল মুভমেন্টের বিষয়। তো চলো, সি ইউ অ্যাগেইন। যদি তোমার মনে হয় এটা হেল্পফুল, তো ইউ ক্যান স্টে উইথ মি, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ। আর যদি কারোর প্রয়োজন হয় এরকম কেউ যে এই বিষয়ে পড়াশোনা করতে চাইছে বা করছে, তাহলে তুমি তার সঙ্গে ডেফিনেটলি শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। সি ইউ অ্যাগেইন। টিল দেন স্টে টিউনড এন্ড ফোকাস অন ইওর স্টাডি। বাই।